সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ঢাকা বোর্ড 2019 সালে আসা ফিজিক্স ফার্স্ট পার্টের এমসিকিউর 6 থেকে 10 পর্যন্ত। তো গতানুগতিক নিয়ম অনুযায়ী আজকেও আমি ঠিক 5টি এমসিকিউ আলোচনা করব, আর এই এমসিকিউ আজকে শুরু করব আমি 11 থেকে 15 পর্যন্ত। তো তাহলে শুরু করে দিই এমসিকিউ গুলো। 11, 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠাতে ক্রেনের ক্ষমতা কত? তাহলে বলছে যে 250 কেজি ভরের একটি বস্তু যদি ক্রেনের সাহায্যে উঠায় যেটার বেগ কত 0.1 মিটার পার সেকেন্ড, তাহলে ওই ক্রেনটির ক্ষমতা কত? আমরা জানি ক্ষমতার সাথে বেগ এবং বলের একটি সম্পর্ক আছে, পি ইকুয়াল এফ ভি, আর লেখা যায় এফ সমান লেখা যায় এম জি, তার সাথে আছে ভি। সুতরাং এখানে দেওয়া আছে ভর 250 কেজি, জি 9.8, আর বেগ দেওয়া আছে 0.1। তাহলে যদি আমি গুণ করি পাবো 542, অর্থাৎ 245 ওয়াট। তাহলে আমরা এখান থেকে ফলাফল খুঁজে নেই। ক হবে না, খ হবে না, গ রাইট, তাহলে গ অ্যান্সার ভুল। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সারটা কত, 245 ওয়াট। আমাদের 12 নম্বর প্রশ্ন, একটি তরঙ্গের চিত্র দেওয়া আছে, এর অভিমুখে এখানে দুইটা কণার অবস্থান দেওয়া আছে। এই কণাটার অবস্থান দেওয়া আছে পি দিয়ে, এটার অবস্থান দেওয়া আছে কিউ দিয়ে। এখন বলছে পি এবং কিউ বিন্দু দশা পার্থক্য কত? আমরা জানি যদি একটি তরঙ্গের কথা বিবেচনা করি, যদি একটি তরঙ্গ হয় তাহলে দেখো এখানে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে পূর্ণ তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দশা হয় 2s পাই, কারণ আমি এইটাকে যদি দুইটা ভাগকে একসাথে করে ফেলি তাহলে কিন্তু একটা বৃত্তের মতো হয়ে যায়। তাহলে একটা বৃত্ত মানে কত ডিগ্রি, 360। তাহলে দেখো এইখানে দেওয়া আছে পি এবং কিউ বিন্দু দশা পার্থক্য, তাহলে দেখি পি থেকে এইখান পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং এইখান থেকে কিউ পর্যন্ত আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এখানে ল্যামডা আছে কয়টা, দুইটা। তাহলে একটা ল্যামডার জন্য যদি একটা বৃত্ত ঘুরে আসতে হয় তাহলে দুইটা ল্যামডার জন্য টোটাল বৃত্ত ঘুরে আসতে হবে দুইটা। তাহলে দুইটা বৃত্তের কোণ মানে হলো 4 পাই। তাহলে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটা 2 পাই, এটা 2 পাই। তাহলে এখানে আছে কত, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য যার দশা পার্থক্য পাওয়া যাবে 2 পাই 2 পাই, অর্থাৎ 4 পাই। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার দেখি, পাই বাই 2 হবে না, পাই হবে না, 2 পাই হবে না, তাহলে অ্যান্সারটা হলো 4 পাই। আমাদের প্রশ্ন 13, এ এবং বি দুইটা ভেক্টর, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত, থিটা। তাহলে বলছে চিত্রে, এই যে চিত্রটা দেওয়া আছে চিত্রের মধ্যে তিনটি কথা উল্লেখ করে দিচ্ছে, এটা একটা বহুপদী। তাহলে এই বহুপদীর তিনটা অ্যান্সারের মধ্যে কোনটা ঠিক? দুটো হতে পারে, তিনটো হতে পারে, একটাও হতে পারে। তাহলে দেখো প্রথম প্রশ্ন, প্রথম তত্ত্বটি ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কোনটা? এ এবং বি এর ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কি? হ্যাঁ, অবশ্যই বিনিময় সূত্র মেনে চলবে। কেন? কারণ ধরি এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ থেকে বি তে যেতে যদি কোণের মান হয় থিটা, তাহলে বি থেকে এতে আসতে কোণের মান হবে মাইনাস থিটা। তাহলে ডট গুণন অনুযায়ী এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তাহলে যদি বি থেকে এ তে যেতে কোণ যদি হয় মাইনাস থিটা, তাহলে আসবে বি ডট এ ইকুয়াল এ বি কস মাইনাস থিটা। তাহলে আমরা জানি কস এবং সেকের ক্ষেত্রে মাইনাস থিটা হয় প্লাস এ থিটা। তাহলে দেখো এ ডট বির মান এ বি কস থিটা, বি ডট এর মানও এ বি কস থিটা। সুতরাং লিখতে পারি এ ডট বি যা, বি ডট এ ও তা। সুতরাং ভেক্টর দুইটা ডট গুণন কি বিনিময় সূত্র মেনে চলে। গেল এক নম্বর রাইট। 2, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলতে পারে না। কেন? সেম আগের মতোই, এ থেকে বি তে কোণ যদি হয় থিটা, তাহলে বি থেকে এ তে কোণ হবে মাইনাস থিটা। তাহলে আমি যদি এরকম লিখি এ ক্রস বি হবে এ বি সাইন থিটা,
তাহলে বি থেকে এতে গেলে কোণ হলো মাইনাস থিটা, তাহলে বি ক্রস এ সমান বি অথবা এ বি সাইন মাইনাস থিটা। তাহলে আমরা সাইন মাইনাস থিটা সমান কত, মাইনাস এ সাইন থিটা, তাহলে আসলে মাইনাস এ এ বি সাইন থিটা। তাহলে দেখা গেল যে এ ক্রস বির মান এ বি সাইন থিটা, বি ক্রস এর মান মাইনাস এ বি সাইন থিটা। সুতরাং এ ক্রস বি এবং বি ক্রস এর মধ্যে মাঝখানে একটা মাইনাস থাকবে। তাহলে দুইটা বিনিময় অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ সমান হতে পারে না, তাহলে এটা বিনিময় সূত্র মেনে চলে না। 3 নম্বর তত্ত্ব বলছে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। হ্যাঁ, কথাটা ঠিক, কিছুক্ষণ আগেও দেখাইছি ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। 14, প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় কি কি ঘটনা ঘটে? দেখো বলছে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, না কথাটা ভুল, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয় না, কারণ প্রাসের সর্বোচ্চ উচ্চতায় যদি কেউ উঠে যায় তার ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য, কিন্তু এক্স অক্ষ বরাবর তার বেগ থাকে, না হয় সে ওদিকে যায় কিভাবে? তাহলে কথাটা ভুল, এটা হলো না। 2, স্থিতিস্থাপক শক্তি শূন্য কোনো ক্রমেই না। সর্বোচ্চ উচ্চতা মানে কি, বস্তু উচ্চতা যত বেশি হবে তার স্থিতি শক্তি বা বিভব শক্তি তত বাড়বে, কারণ বিভব শক্তি নির্ভর করবে তার উচ্চতার উপর। সুতরাং এই তত্ত্বটাও ঠিক নয়, কারণ স্থিতি শক্তি সেখানে বেশি থাকবে। বেগ ও ত্বরণের ডট গুণন শূন্য। এবার দেখি আসলে কি শূন্য। তো ধরি ত্বরণ এবং বেগ এটার ডট গুণন হলো এ বি কস থিটা। তাহলে আমরা এখান থেকে কমপক্ষে বুঝতে পারি সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিকের সাথে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত, 0, তাহলে এ ডট বি ইকুয়াল 0। সুতরাং কথাটা ঠিক, বেগ ও ত্বরণের ডট গুণন শূন্য। এবার বলছে বেগ ও ত্বরণে ক্রস গুণন শূন্য, না এটা হইতেই পারে না, কারণ বেগ ও ত্বরণ এ দুইটা ক্রস গুণন হবে ভি এ সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মান সর্বোচ্চ উচ্চতায়, 90 ডিগ্রি মান কত, 1, তাহলে ভি ক্রস এ সমান ভি এ। তাহলে আমরা দেখলাম ক্রস গুণনের মানটা শূন্য হতে পারে না, সুতরাং এটা ভুল, গ নাম্বারটাই সঠিক। তারপরে 15 নম্বর প্রশ্ন, কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? পানি, তাহলে নিশ্চয়ই সে তরল। তা আমরা তরলে ধর্মগুলো ডিসকাস করি, দেখি। নাম্বার 1 তলটান, 2 সান্দ্রতা, 3 কৈশিকতা, 4 স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হবে না, কারণ স্থিতিস্থাপকতা তরলের ধর্ম নয়, এটা হলো কঠিন পদার্থের ধর্ম। দৃঢ়তা বা কে অর্থাৎ বল প্রয়োগে বস্তু কতটুকু সংকুচিত হবে, অপসারণ করলে কতটুকু প্রসারিত বা সংকুচিত হবে, এই ব্যাপারটা আসলে স্থিতিস্থাপকতা বা তার দৃঢ়তা। তাহলে এটা হবেই না। কৌশিকতা, তরলে কৌশিকতা ধর্ম আছে, কিন্তু তার কারণে পানির ফোঁটা গোলাকৃতি হবে এই ধর্ম নয়। কৌশিকতা হলো কি, যদি কোনো চিকন নল, আমরা জানি চিকন নলকে কৌশিক নল বলা হয়, যদি কোনো চিকন বা সরু নলকে কোন তরলে রাখা হয়, যদি ওই নলটা তরল দ্বারা ভিজে যায়, তবে দেখা যাবে তরল মুক্ত তল থেকে একটু বেশি উপরে উঠে যায়। যদি নলটা ভিজে যায় তবে তরল মুক্ত তল থেকে একটু বেশি উপরে উঠে যায়, এটা কৌশিকতা। যদি এমন হয় যে তরলে নলটাকে ডুবানো হলো ওই তরল ওই নলটাকে ভিজাতে পারে না, তবে দেখা যায় যে সে এই তরলটা মুক্ত তল থেকে নিচের দিক অর্থাৎ তার অবনমন ঘটে, সে নিচের দিকে আরো পড়ে যায়। তাহলে দেখো এই যে চিকন নলের এই যে ধর্ম ঊর্ধ্বগমন বা অবনমন, এই ধর্মটার নামে হলো কৌশিকতা। তাহলে কৌশিকতার উপর তরল গোলাকার, বৃষ্টির ফোঁটা গোলাকার, এটা নির্ভর করে না। তারপরে দেখো সান্দ্রতা। সান্দ্রতা হলো কোন প্রবাহী পদার্থের বাধা দান করার ক্ষমতা। যেমন পানির মধ্যে একটা বলকে যদি ফেলি, সে বায়ুতে যেই বেগে পড়ছে পানির মধ্যে পড়ার পর তার বেগটা হ্রাস পাবে, তাহলে বাধা দিচ্ছে কে? নিশ্চয়ই ওই তরল পদার্থের বিভিন্ন লেয়ার তাকে বাধা দিচ্ছে। তাহলে এই যে তরল পদার্থের লেয়ার গুলা তাকে বাধা দেয়, আপেক্ষিক গতির মধ্যে বাধা সৃষ্টি করে, সেটার নামে হচ্ছে সান্দ্রতা। তাহলে সান্দ্রতার কারণে পানির ফোঁটা গোলাকার হয় না। তাহলে রয়ে গেল কে তলটান, কিন্তু এটা ব্যাখ্যাটা কি? পৃষ্ঠটান বা তলটান। যে প্রবাহী পদার্থ এই যে উপরে পর্দা বা একক দৈর্ঘ্যে যে টান অনুভব হয় তার নামে হলো তলটান। কিন্তু তলটানটার কারণে কেন পানির ফোঁটা গোলাকার হবে?
এই পৃষ্ঠটানের কারণেই এই তরল সে সর্বনিম্ন ক্ষেত্রফল বজায় রাখতে চায়। তাহলে আমরা জানি একই আয়তনের কোন পদার্থ বা তরলকে, একই আয়তনের কোন তরলকে যদি আমি বিভিন্ন আকার দেই, তবে দেখা যায় একমাত্র গোলক যার ক্ষেত্রফলটা ছোট হয়, বাকি যেই শেপ দিয়ে আয়তাকার বা তাকে আমি ঘন আকার বস্তু বানিয়ে ফেলি, তবে দেখা যায় তার সারফেসটা ক্ষেত্রফলটা বড় হয়। তাহলে একমাত্র গোলাকারই আছে যেটা তরলকে সর্বনিম্ন ক্ষেত্রফল দিতে পারে, আর পৃষ্ঠটানের কারণেই ওই তরলটা সর্বনিম্ন ক্ষেত্রফল জুড়ে অবস্থান করার চেষ্টা করে। এই কারণেই তরল ফোঁটা সর্বনিম্ন ক্ষেত্রফল বা গোলাকার হয়। তো ধন্যবাদ সবাইকে। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে, এবং পরবর্তী ক্লাসটি পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। আমি পরবর্তী ক্লাসটি অবশ্যই চেষ্টা করব ঢাকা বোর্ডে বাকি 5টি অর্থাৎ 16 থেকে 20 ডিসকাস করার জন্য। তাহলে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানানো হলো পরবর্তী ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।